ভয়ঙ্কর একটি খুনি সরকারের হাত থেকে বাংলাদেশ আপাতত রক্ষা পেয়েছে। এটা ভাবা যায়, সরকার প্রধান তার বিরোধীদেরকে যেখান সেখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আইনের কোনো তোক্কা করছে না, কারাগারে কাউকে কাউকে বন্দি করছে, আর অধিকাংশ নিখোঁজ হয়ে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে, কিভাবে আছে, কেউ জানে না। এবং এর সঙ্গে মর্যাদাশীল সামরিক বাহিনীর তৎকালীন কয়েকজন কর্মকর্তা দায়ী হিসাবে এখন মানুষ জানতে পারছে। এই লোকগুলো তাদেরকে নিয়ে গিয়ে তাদের একটি কারাগার বানিয়েছিল, তার নাম আয়নাঘর। ভাবলে কেমন ভয়ঙ্কর মনে হচ্ছে না? অনেকটা হিটলারের সময় জার্মানিতে এই ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি। সেই সব মুহূর্তগুলো, নাৎসিবাদ কত ভয়ঙ্কর, হিটলার মুসলিনি সেটা দেখিয়েছে এবং ইতিহাসে তা লিপিবদ্ধ আছে। তাদেরকে সরাতে গিয়ে একটা বিশ্বযুদ্ধ লেগেছিল। আর এই বাংলাদেশে দীর্ঘ 15 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সর্বশেষ এদেশের ছাত্র তরুণরা তাদের কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলন তারা শুরু করেছিল, যার জাতীয় একটা বিপ্লবে রূপান্তরিত হয়েছিল এবং যার প্রেক্ষিতে এই খুনিরা এদেশ থেকে পালিয়ে গেছে বলে মানুষ দেখছে। তাদেরকে পালাতে কারা সাহায্য করলো, এই খুনিদের কারা রক্ষা করলো, এটাও আমরা সবাই জানি। এই আয়নাঘরের কেউ কেউ যারা বেঁচে আছে, বেঁচে ছিল, তারা এখন মুক্তি পাচ্ছে এবং তার স্বজন পরিজনের কাছে ফিরে যাচ্ছে। তাদের কাছে যেসব কথা আমরা শুনতে পাচ্ছি, যে কথাগুলো আইনের ধারে কাছেও যায় না। মর্যাদাশীল ব্যক্তি, সামরিক বাহিনী থেকে শুরু করে মিডিয়ার রাজনৈতিকবিদ, পেশাজীবী, ছাত্র, এমনকি উপজাতিদের নেতৃবৃন্দ, তারাও নিখোঁজ হয়েছিল এবং এই আয়নাঘরে বন্দী ছিল। আয়নাঘরের সঙ্গে ডিবি অফিস, মিস্টার হারুনের যে কারবার, সেটা তো আপনারা জানেন, দেখেছেন। ওই একই গুম খুনের ব্যাপার, প্রায় কম করে হলেও কয়েক হাজার এই গুম খুনের শিকার হয়েছে। যেমন ইলিয়াস আলী ছাত্রদলের একসময় কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ছিল, কয়েকবার এমপি হয়েছে, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল। তাকে এই তথাকথিত আইনা বাহিনীর লোকরা তুলে নিয়ে গেছিল। এখন যেটা বোঝা যাচ্ছে, এতদিন বোঝা যায়নি। তার পরিবার, মিস্টার ইলিয়াসের পরিবার, তৎকালীন যে কে বসা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল এবং তিনি আশ্বাস দিয়েছিলেন। এই আশ্বাসে তার পরিবার বিশ্বাস করেছিল এবং তার স্বজন পরিজন সবাই, বন্ধু বান্ধব মনে করেছিল সে ফেরত আসবে, কিন্তু ফেরত আসেনি। এখন আমি জানি এই খুনিদের, এই ভয়ঙ্কর খুনিদের শীর্ষ ব্যক্তি যিনি ছিলেন, তার যে আশ্বাস, তিনিও জানতেন, নিশ্চয়ই জানতেন। এখন যেসব কথাবার্তা আমরা শুনছি, দেখছি, বুঝছি, সেগুলো তো এই খুনিদেরই কারবার। এরা ভয়ঙ্কর খুনি। এরা কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, বহিষ্কৃত হয়েছেন, কেউ কেউ রিমান্ডে গিয়েছেন, বেঁচে আছেন। তার স্বজন পরিজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক ছিটেফোঁটাও যদি থাকে, তাহলেও খুনিরাও কিছু সুবিধা পায়, আইনের আশ্রয় পায়, বেঁচে থাকার মিনিমাম নিশ্চয়তা পায়। কিন্তু এই খুনিদের রক্ষা করে কি গণতন্ত্র রক্ষা করা যাবে? এটি আবার আমাদের ভেবে দেখতে হবে। খুনি সবসময় খুনি, এবং তারা কখনো সংশোধিত হয়, ডাকু দরবেশ হয়,
এটা বোধহয় গল্প উপন্যাসেই প্রকাশ পায়। তারা শুধু মানুষ খুন করেনি, হাজার হাজার কোটি টাকা দেশের মানুষের টাকা তারা বিদেশে পাঠিয়েছে, সেখানে তারা বাড়ি কিনেছে, বিলাসী জীবনের কেউ কেউ এখন হয়তো সেখানে পৌঁছায়ও গেছেন, এরাও যাওয়ার প্রত্যাশা করেছিল। এই খুনি এবং টাকা পাচারকারীদের উপযুক্ত দৃষ্টান্তমূলক সাজা না হলে সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছে, সেই অস্থিরতাকে স্থির করতে হলে, বন্ধ করতে হলে, রক্ষা করতে হলে আইনের শাসনের কোনো বিকল্প নেই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এখন যারা শাসক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারাও বলেছেন জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে একটি সরকার, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এটাই সঠিক পথ। এই খুনিদের আমাদের ঠেকাতেই হবে।